অবস্থান করেন, অবস্থান করেন, 5বার বলেছে, কিন্তু মানুষ শুনে নাই, সব বেরিয়ে গেছে। নির্বাচনের সময় কোনো বেআইনি বা আইন বহির্ভূত কোনো নির্দেশনা উনি কাউকে দেবেন না। সকলে মিলে যদি আমরা সহায়তা করি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সব। লক্ষ কোটি টাকা যদি খরচ করতে হয়, খরচ করে হইলো এই সরকারকে অশান্তিতে রাখবে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলা নিউজ রুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। আজকে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন এদেশে কাজ করা ডিফিকাল্ট। আরেকটি কথা তিনি বলেছেন, বেআইনি বা আইন বহির্ভূত কোনো নির্দেশনা তিনি নির্বাচনের সময় দেবেন না। এসব প্রসঙ্গে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রিন্সিপাল MA মোনায়েম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন বা শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার আজকে একটি অনুষ্ঠানে, আগারগাঁও এক অনুষ্ঠানে বেশ কিছু মন্তব্য করেছেন। তার ভিতরে বলেছেন যে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কাজ করা খুব ডিফিকাল্ট। এটি একটি প্রশ্ন। আরেকটি হলো যে উনি বলেছেন যে নির্বাচনের সময় কোনো বেআইনি বা আইন বহির্ভূত কোনো নির্দেশনা উনি কাউকে দেবেন না। আসলে এই দুটি বিষয় আপনার মন্তব্য শুনবো। আর আসলে নির্বাচন কমিশনারের বা নির্বাচন কমিশনের আগামী নির্বাচন করতে কি কি চ্যালেঞ্জ রয়েছে আপনি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন যে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, আসলে কথাটা সত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই ডিফিকাল্ট এবং এটা একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ, বহির্বিশ্বের মানুষ ওইটা দেখে যে এটা কি হচ্ছে। যেমন অতীতে বেশ কয়েকটা নির্বাচন গিয়েছে, সেটা আসলে এত কারচুপি হয়েছে যে দিনের ভোট রাতে হয়েছে। আপনার কারচুপির মানে কি বলবো, মহোৎসব চলেছে। এটা বলে আসলে আমরা নিজেরা লজ্জিত হই। জাপানের রাষ্ট্রদূত বলেছিল যে এই প্রথম আমি শুনলাম যে ভোট রাতেও হয়। আসলে একটা হাস্যকর ব্যাপার যে নির্বাচনগুলি করেছে, এটা তামাশার নির্বাচন, দামি নির্বাচন। এটা কোনো বাংলাদেশের মানে ভাবমূর্তি সারা বিশ্বে নষ্ট করে দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে নাসিরউদ্দিন সাহেব যে কথা বলেছে যে আসলেও ডিফিকাল্ট। যদি সরকারের সদিচ্ছা থাকে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, নির্বাচন কমিশন সহায়তা করে, তা আশা করি এটা খুব ডিফিকাল্ট না। কিন্তু যদি তার উপর প্রেশার ক্রিয়েট করে আর উনি যদি স্থির থাকে, ওনার লক্ষ্যে পৌঁছার জন্য ওনার উদ্দেশ্য যদি সৎ থাকে, ভালো থাকে, যে আর যত কিছু হবে আমি সুষ্ঠু অবাধ নির্বাচন করার আমি ব্যবস্থা করব, তাহলে সম্ভব। সরকার যতই চাপ দেখ, প্রয়োজনে উনি প্রত্যেক করে চলে যাবে, কিন্তু ওনার আদর্শ লক্ষ্য থেকে উনি পিছপা হবে না। তাইলে সম্ভব একটা ভালো সুষ্ঠু নির্বাচন করা। আর ডিফিকাল্ট যে কথাটা বলেছে, ওনাকে যদি সবাই সহায়তা না করে, এখানে এখানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট লোকজন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এখানে আপনার আনসাররা আছে, জনগণ আছে, প্রার্থী আছে, ভোটার আছে, সকলে মিলে যদি আমরা সহায়তা করি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সব। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি, কিছু কিছু লোক কাজ করে নিতে পারছে আর কিছু কিছু লোককে মানে কাজ করতে পারছে না। আসলে কি পরিস্থিতি তেমন কিনা যে যারা মানে নির্বাচনী পরিবেশ বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে, পরিবেশটা কিছু চেঞ্জ হয়েছে কিনা, মানে কাজ করা যে কঠিন, এ কথাটার সত্যতা কতটুকু বলে মনে করছেন? কাজ করা কঠিন, এটা সত্যতা যদি যাচাই করতে চাই তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি, আমি গতকাল আমার এলাকার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া 1, সেখানে ওসি সাহেবকে আমি ফোন করেছিলাম। গত 15 দিনে 7টা খুন হয়েছে সেখানে। তো ওসি সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম যে ওসি সাহেব, এখানে কি আপনার লোকবলের সংকট কিংবা আপনার যে যানবাহনের সংকট কিনা, যার জন্য আপনি কাজ করতে পারছেন কিনা? উনি বলল যে অতটা সংকট নেই, কিন্তু তারপরও আসলে খুব বিপজ্জনক অবস্থা হয়ে গিয়েছে। আর আমাদের এলাকাটা খুব রিমোট এলাকা, এখানে দেখা গেছে যে ধান ক্ষেতের মধ্যে লাশ পড়েছিল, তারপরে মেরে, যে যুবকদেরকে মেরে কালভার্টের নিচে ফেলে দেয়। আসলে পরিস্থিতিটা একটা ঘোলাটে হয়ে গেছে। মানুষ খুব মানে কি বলবো, যে তাদের মানবতা বোধ মানুষের নেই। একটা মানুষ কিভাবে নির্দয়ভাবে মারছে, একটু তার মনে লাগছে না। যেমন কিছুদিনকে পাথর মেরে যে একটা মানুষকে মারা হলো পুরান ঢাকায়, এটা খুবই মর্মান্তিক। এটা খুবই, সারা দেশের মানুষ এটা খুব মর্মাহত হয়েছে। আসলে এগুলি আমরা কাম্য নয়। আমাদের মানবতাবোধ থাকতে হবে,
দেশপ্রিয়তা থাকতে হবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকতে হবে। এখান থেকে আমরা সরে এসেছি। আমরা সামান্য একটা কিছু নিয়ে আমরা ঝগড়া। 5ই আগস্টের পরে আসলে এ ধরনের ঘটনা তো ঘটবার কথা ছিল না। কথা ছিল যে একটা সুন্দর জাতি উপহার হবে বা একটা পরিবেশ তৈরি হবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। কিন্তু এগুলো কেন ঘটছে বলে? এগুলি কেন ঘটছে সেটা যদি আমরা একটু তদন্ত করি কিংবা একটু যাচাই করি, দেখা যাবে যে বিগত সরকার 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং বিগত সরকারের লোকগুলি লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই তারা এই দেশে এখন শান্তি বিরাজ করুক এবং এই দেশ সুন্দরভাবে চলুক তারা চাবে না। তারা একটা মব সৃষ্টি করছে, দাঙ্গা হামগার সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের ছাত্রলীগ অবৈধ ঘোষণা করেছে, তারপরে তারা মাঠে মাঝে মধ্যে মিছিল করছে, করছে। এটা তারা কারণ যেহেতু তাদের টাকা আছে, আমাদের দেশের কিছু সংখ্যক লোক খুব গরিব, তারা কোন দল বুঝে না, টাকা দিলেই তারা ওই দলের পক্ষ হয়ে কাজ করে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য থেকে সফল করার জন্য চেষ্টা করে সেগুলি করাচ্ছে। তারা তাদের টাকার অভাব নাই। তারা এরকমও শুনেছি যে তারা লক্ষ কোটি টাকা যদি খরচ করতে হয়, খরচ করে হইলো এই সরকারকে অশান্তিতে রাখবে, এই দেশের মানুষকে অশান্তিতে রাখবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য তারা একটা তৎপরতা চালাচ্ছে দেশ বিদেশ। তাহলে এই পরিস্থিতিতে নির্বাচনের চ্যালেঞ্জ গুলো কি কি? প্রধান নির্বাচন কমিশনারের চ্যালেঞ্জ কি হতে পারে পুরো নির্বাচন কমিশনের? অনেকগুলি চ্যালেঞ্জ এখানে আছে। বিশেষ করে যে আওয়ামী লীগটা আমরা যত কিছু বলি, এটা অনেক বড় একটা দল এবং দীর্ঘদিন আগে থেকে এই দলটা পরিচালিত হয়ে আসছে। তো তারা মূলত আমরা আশা করেছিলাম যে তারা সহনশীল ভাবে ভোট কারচুপি না করে, অন্যায় কিছু না করে, দেশের মানুষের ক্ষতি হোক এমন কিছু না করে তারা শাসনভার চালালে একবার এই দল আসবে, একবার ওই দল আসবে, যে ভালো করবে সে তার ভোটে ভালো মানে নিরপেক্ষ ভোটে সে চলে আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছে, একটা বৃহৎ দল হয়েও মানে তার মনে নাই, যে বিশ্বাস নাই, অনুশোচনা নাই, বিশ্বাস নাই যে কিভাবে সে মানে এই দেশের ক্ষমতায় চলে আসবে, জোর করে সে ক্ষমতা রাখবে। এখন তার পরিণতি কি হলো? এই জোর করে রাখতে যে এই দেশের মানুষকে আপনারা কি বলবো যে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, দেশের মানুষ অসন্তুষ্ট হয়ে সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে এবং তাকে পতন ঘটিয়েছে এবং সে আমি পালিয়ে গেছে। এবং দেশের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি কয়েকদিন আগে বলেছে যে শেখ মুজিবুর মেয়ে কোনোদিন পালিয়ে যায় না। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, রান্না করা খাবারটাও খেতে পারলো না, উনি পালিয়ে গিয়েছেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সামনে নির্বাচন, আওয়ামী লীগের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চেষ্টা, জি, সবকিছু মিলিয়ে আমরা সুন্দর একটা নির্বাচন পাবো কিনা? আমরা পাবো, কিন্তু যে নির্বাচন কমিশনার মহোদয় যে কথাটা বলছে খুব ডিফিকাল্ট হবে। আমরা সকলে মিলে চেষ্টা করলে আসলে পারবো, হ্যাঁ, কিন্তু খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমরা এখন একটু দেশের বাইরে দৃষ্টি দেই। সেটি হলো যে আমাদের প্রধান উপদেষ্টা এখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন। তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের তিনি আহ্বান জানিয়েছেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যখন ইসরায়েলের নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, সমস্ত বিশ্ব নেতারা সেটা ওয়াকআউট করেছে। তাহলে এই যে আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন এবং নেতানিয়াহুর এই যে বয়কট করা নেতানিয়াহুকে, এই বিষয়টা দিয়ে আমরা আজকের নিউজ রুম শেষ করতে চাচ্ছি। আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি গতকাল যখন ফেসবুকে দেখলাম যে নেতানিয়াহু যখন স্টেজে উঠেছে বক্তব্য রাখবে, তখন কিছু মানুষ তালি দিয়ে দিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা দেখে আমি সত্যি আমার আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি এটা না হয় 20 বার দেখেছি, অনেকগুলি মন্তব্য করেছি, হ্যাঁ, যে এটাই তার উচিত শিক্ষা ছিল। এবং অবাক হওয়ার মতো বিষয় যে ওদের দেশের লোক ছাড়া আমার মনে হয় সকল দেশের সকল বিশ্ব নেতারা, সকল নেতারা এই সঙ্গে সেই হল থেকে বের হয়ে যাচ্ছে এবং ওখানকে স্পিকার বারবার বলছে যে আপনারা রুমের মধ্যে থাকেন, অবস্থান করেন। 5 বার বলেছে, কিন্তু মানুষ শুনে নাই, সব বের হয়ে গেছে। এবং অনেকে মন্তব্য করেছে যে এমনকি একজন বীর ছিল না যেখানে তাকে জুতা মারতো, যেমন আপনার বিশ্ব অনেক নেতাদেরকে জুতা মেরেছে, তাই না? আসলে নেতানিয়াহু যেটা করছে এটা একেবারে মানবতা বিরোধী, একেবারে মানে কি বলবো যে একটা বিভৎস অবস্থায় সে এই যে শিশুদেরকে, নারীদেরকে হত্যা করছে, হ্যাঁ, তাদেরকে পঙ্গু করছে। ওই দেশটা তাদেরই 76, 77, 78 বছর আগে
78 বছর আগে ওই ইহুদিরা এই দেশে এসেছিল আশ্রয়ের জন্য, তারা আশ্রয় দিয়েছিল, তারা মানবতা বোধ দেখে ফিলিস্তিনরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। এই আশ্রয় থেকে তারা একটা রাষ্ট্র অর্ধেক অংশ দখল করে নিয়েছে। হ্যাঁ, সেটাও ফিলিস্তিনরা মেনে নিয়েছিল, তাদেরই জায়গা, সেটাও দখল করে নিয়েছে। কিন্তু দেখা গিয়েছে যে তারা ওই তাদের দখলকৃত জায়গা থেকে, ফিলিস্তিনদের জায়গা থেকে আবার ফিলিস্তিনের যে বসতি ফিলিস্তিন, ওই রাষ্ট্রের উপর তারা আক্রমণ চালাচ্ছে। এটা খুবই অন্যায়, খুবই মানে কি বলবো, মানবতা বিরোধী। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ এই ফিলিস্তিনদের তুমি রক্ষা করো, এদের নিরাপদ যাতে এদের বসবাস থাকতে পারে, তাদের রাষ্ট্রে থাকতে পারে, এই তৌফিক দান করুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়। আপনাকে অনেক ধন্যবাদ, সকাল বেলাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।